ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে। ভারতবর্ষের সংবিধানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্র। কিন্তু ভারতবর্ষের সংবিধানের কোথাও ফেডারেশন বা যুক্তরাষ্ট্র এই শব্দটি উল্লেখ করা হয়নি। সংবিধানের 1 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, ভারত হলো রাজ্যগুলির সংঘ। এই কথাগুলি উল্লেখ আছে। ভারতবর্ষের সংবিধান রচয়িতারা, ভারতবর্ষের সংবিধান রচনার কর্তৃপক্ষ সংস্থা গণপরিষদ ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হিসাবে গ্রহণ করেছেন। ভারতবর্ষের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদে বলেছেন, ভারতবর্ষ একটি এককেন্দ্রিক ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ডি.ডি. বসু, সংবিধান বিশারদ, তিনি বলেছেন, ভারতবর্ষের পরিস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের একটি নতুন ধরনের একটি অভিনব যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, তার রায় প্রকাশের মাধ্যমে বলেছেন, ভারতবর্ষের শাসন ব্যবস্থার মৌলিক কাঠামো যুক্তরাষ্ট্রীয়। ভারতবর্ষের শাসন ব্যবস্থার মৌলিক কাঠামো এককেন্দ্রিক নয়। আমরা কথা জানি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধিত হয়, আর এই সমন্বয় সাধনের উপায়কে বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো। যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে 2টি পদ্ধতি উল্লেখ আছে। তোমরা জানবে, একটি পদ্ধতি হলো কেন্দ্রাভিমুখী পদ্ধতি, অর্থাৎ যুক্তরাষ্ট্র গঠনের আগে যদি একটি দেশ বা কিছু রাজ্য মিলিত হয়ে যুক্তরাষ্ট্র গঠন করে, তাহলে বুঝতে হবে সেটা কেন্দ্রাভিমুখী পদ্ধতি। আমরা দেখেছি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পরাধীন ছিল, সেখানে 13টি উপনিবেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির। এই 13টি উপনিবেশ ঐক্যবদ্ধভাবে
যুদ্ধ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পরাজিত করে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গঠন করেছে। তারা 13টি ভূখণ্ডকে পুনরায় 50টি রাজ্যে ভাগ করে যুক্তরাষ্ট্র গঠন করেছে। একটা দেশকে ভেঙে অংশ অংশ তৈরি করে পাট পাট করে যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা হয়নি। সেখানে 13টি রাজ্যের 13টি ভূখণ্ড আলাদা ছিল। সেই ভূখণ্ড ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন হয়েছে, তখন তারা যুক্তরাষ্ট্র গঠন করেছে। এটা হচ্ছে তোমার কেন্দ্রাভিমুখী পদ্ধতি। সেই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম হয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 13টি রাজ্য যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গঠন করেছে। এইবার আমরা দেখব যে যুক্তরাষ্ট্র গঠনের আরেকটা পদ্ধতি যেটা ভারতবর্ষ গ্রহণ করেছে, কেন্দ্রাভিমুখী পদ্ধতি, কেন্দ্রাতিক পদ্ধতি। কেন্দ্রাভিমুখী পদ্ধতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এটা আমাদেরটা হচ্ছে কেন্দ্রাতিক পদ্ধতি। ভারতবর্ষ একটাই দেশ, হ্যাঁ, সেখানে ব্রিটিশ সরকার সরাসরি অনেক অংশে রাজত্ব করেছে, আবার কিছু অংশে প্রিন্সলি স্টেট তৈরি করে দেশীয় রাজাদের হাতে কিছু ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে শাসন কার্য পরিচালিত করেছে। মূল ক্ষমতা ব্রিটিশ সরকারের, কোম্পানি সরকারের হাতে ছিল। কিন্তু দেশ হলো একটা, অখণ্ড ভারতবর্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের গণপরিষদ কেন্দ্রাতিক পদ্ধতিতে, অর্থাৎ ভারতবর্ষকে পাট করে নিয়ে প্রথমে 14টি পার্টে ভাগ করে ভারত যুক্তরাষ্ট্র গঠন করেছে। ইউনিয়ন অফ স্টেটস 1 নম্বর ধারায় যেটা বলা আছে, এটা কানাডার সংবিধানের অনুকরণে করা হয়েছে। কানাডার সংবিধানে কানাডা যুক্তরাষ্ট্র, সেখানে ইউনিয়ন শব্দটি উল্লেখ আছে। যাই হোক, আমরা দেখলাম যে গণপরিষদ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করেছে। বিভিন্ন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আর কথা বলেছেন, যে ভারত যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টও বলেছে। এইবার আমরা দেখব যে ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে যুক্তরাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য এখানে আছে। যুক্তরাষ্ট্র হতে গেলে যেসব বৈশিষ্ট্য থাকা দরকার, সেই সমস্ত বৈশিষ্ট্য ভারতে আছে কিনা আমরা দেখে নেব। 1 নম্বরে আমরা বলবো, ভারতবর্ষের তোমার 2 ধরনের সরকার আছে। 2 ধরনের সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এই 2 সরকার, একটা হলো কেন্দ্রীয় সরকার, আর হলো অনেকগুলো রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থ রক্ষা করবে, রাজ্য সরকার আঞ্চলিক স্বার্থ রক্ষা করবে। নাম্বার 2, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তোমার লিখিত সংবিধান থাকা দরকার। আমরা দেখব যে ভারতবর্ষের সংবিধান লিখিত সংবিধান। ভারতবর্ষের সংবিধান 2 বছর 11 মাস 18 দিন ধরে গণপরিষদ লিখেছে, সংবিধানের খসড়া কমিটি লিখেছে, এবং 1949 সালে 26শে নভেম্বর গ্রহণ করেছে, এবং 1950 সালে কার্যকরী হয়েছে। তাহলে আমরা দেখছি ভারতবর্ষের সংবিধান লিখিত, কেন্দ্রের ক্ষমতা, রাজ্যের ক্ষমতা, সব ক্ষমতা কিন্তু সংবিধানে লিপিবদ্ধ আছে। নাম্বার 3, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে
সংবিধানের প্রাধান্য, কনস্টিটিউশনের প্রাধান্য। আমরা দেখব যে ভারতবর্ষের সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে। এটা কোন দেশের অনুকরণে স্বীকার করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে। মার্কিন সংবিধানের 6 নম্বর ধারায় আর্টিকেল 6, এই ধারাতে বলা হয়েছে যে মার্কিন সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন। মার্কিন সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে উঁচু আইন, সব থেকে চূড়ান্ত আইন। ভারতবর্ষের সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে যে সংবিধানকে ভারতবর্ষের কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার মেনে চলতে বাধ্য। ভারতবর্ষের প্রতিটি নাগরিক, প্রতি ব্যক্তি, সংসদ, গোষ্ঠী, বিভিন্ন সংঘ সমিতি সবাই কিন্তু ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে নয়, সংবিধানের অধীন, শাসক, সরকার, সমস্ত কিছু। তাহলে সংবিধানের প্রাধান্যকে ভারতবর্ষে এবং সর্বোচ্চ আইন, ভারতের সংবিধানের আইন যেটা, সেটা সর্বোচ্চ আইন। এই সংবিধান বিরোধী আইন যদি পার্লামেন্ট পাশ করে তাহলে ভারতের সুপ্রিম কোর্ট সেই আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারবে। 4 নম্বর বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রের 4 নম্বর বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় আদালত। কেন্দ্রের হাতে তোমার ক্ষমতা আছে, রাজ্যের হাতে ক্ষমতা আছে। কেন্দ্র সংবিধান লঙ্ঘন করলে, রাজ্য সংবিধান লঙ্ঘন করলে, একাধিক রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে, একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ বাঁধলে, আবার একটি রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিরোধ বাঁধলে তার মীমাংসা হবে কোথায়? সুপ্রিম কোর্টে। তাহলে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, সেখানে যুক্তরাষ্ট্রীয় আদালতকে গ্রহণ করা হয়েছে। এদিক থেকে ভারত যুক্তরাষ্ট্র। 5 নম্বর বৈশিষ্ট্য, 5 নম্বর বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের আমরা বলবো যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংবিধান অনুযায়ী ক্ষমতা বন্টন। আমরা জানি যে ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের ব্যবস্থা আছে, আইন পাশের ক্ষেত্রে ব্যবস্থা আছে, প্রশাসনিক ক্ষেত্রে ব্যবস্থা আছে, আর্থিক ক্ষেত্রে ব্যবস্থা আছে, ক্ষমতা ভাগ আছে। তো ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন, সেখানে আইনগত ক্ষমতা বন্টনের ক্ষেত্রে 3টি তালিকা তৈরি করা হয়েছে। ইউনিয়ন তালিকা, কেন্দ্রীয় তালিকা, ইউনিয়ন লিস্ট। এই কেন্দ্রীয় তালিকাতে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করবে, রাজ্য তালিকায় তোমার রাজ্য সরকার আইন তৈরি করবে। এক কথায় 245 ধারায় বলা আছে যে কেন্দ্র তালিকাতে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করবে, রাজ্য তালিকাতে রাজ্য সরকার আইন তৈরি করবে, এবং যৌথ তালিকাতে কেন্দ্র এবং রাজ্য আইন তৈরি করবে। আমরা দেখব যে কেন্দ্রীয় তালিকার বিষয় নির্দিষ্ট করা আছে। কেন্দ্রীয় তালিকার বিষয় নির্দিষ্ট করা আছে 246 ধারা অনুযায়ী। কেন্দ্রীয় তালিকার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মূল সংবিধানে 97টা বিষয় কেন্দ্রীয় তালিকায় ছিল। পরবর্তীকালে বিভিন্ন সংশোধনের মাধ্যমে কোনো সময় কোনো বিষয়কে বাদ দেওয়া হয়েছে, আবার নতুন বিষয় যুক্ত করা হয়েছে। বর্তমানে 100টি বিষয় কেন্দ্রীয় তালিকায় আছে। রাজ্য তালিকার মূল সংবিধানে ছিল 66টা বিষয়। রাজ্য তালিকাতে 66টা বিষয়, অনেকগুলো বিষয় বাদ গিয়েছে, 5টা বিষয়। রাজ্য তালিকায় বর্তমানে 61টা বিষয় আছে।
যুগ্ম তালিকায় কনকারেন্ট লিস্ট, সেখানে তোমার কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে আইন তৈরি করতে পারবে, কেন্দ্রীয় সরকার আইন তৈরি করবে, রাজ্য সরকার আইন তৈরি করবে। এই তালিকায় মূল সংবিধানের 47টা বিষয় উল্লেখ ছিল। বর্তমানে রাজ্য তালিকা থেকে 5টা বিষয় এসেছে। বর্তমানে তোমার 52টি বিষয় রয়েছে যৌথ তালিকায় বা কনকারেন্ট লিস্টে। তাহলে আমরা দেখছি যে সংবিধান অনুযায়ী তোমার 246(1)-এ তোমার কেন্দ্র তালিকায় কেন্দ্রীয় সরকার আইন তৈরি করবে। 246(2) অনুযায়ী রাজ্য যৌথ তালিকাতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার আইন তৈরি করবে। 46(2) ধারায় বলা হয়েছে যে কেন্দ্র, 46(3) ধারায় বলা হয়েছে যে কেন্দ্র এবং রাজ্য মানে রাজ্য তালিকা বিষয়ে রাজ্য তালিকা আইন তৈরি করবে। আর 248 ধারায় বলা হয়েছে যে অবশিষ্ট ক্ষমতা, অর্থাৎ 3টি তালিকায় ক্ষমতা ভাগ করার পরে যে বাকি ক্ষমতা, সেই ক্ষমতাটা কোন সরকার ভোগ করবে। ভারতবর্ষে উল্লেখ আছে যে কেন্দ্রীয় সরকার ভোগ করবে অবশিষ্ট ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবশিষ্ট ক্ষমতা রাজ্যগুলি ভোগ করে। এইবার আমরা উল্লেখ করব যে কেন্দ্রীয় তালিকায় কি কি বিষয় আছে। কেন্দ্র তালিকায় বিষয় আছে, আমরা দেখব যে কেন্দ্রীয় তালিকার বিষয় হচ্ছে প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, রেল দপ্তর, ডাক ও তার বিভাগ, পারমাণবিক শক্তি, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি মধ্য দিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষিত হবে, এমন গুরুত্বপূর্ণ 100টা বিষয়ে তোমার কেন্দ্রীয় পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। এবং আমরা দেখব যে যৌথ তালিকাতে বিবাহ বিচ্ছেদ, বন ও বন সংরক্ষণ, পশু পালন ও পশু সংরক্ষণ, শিক্ষা, এগুলি হচ্ছে তোমার যৌথ তালিকাতে। আর রাজ্য পুলিশ, তারপরে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা, বিক্রয় কর, এই সমস্ত বিষয়ে তোমার বিষয়গুলিতে এগুলো হচ্ছে রাজ্য তালিকার বিষয় এবং রাজ্য সরকার এক্ষেত্রে আইন প্রয়োগ করে। ভূমি রাজস্ব রাজ্য সরকারের বিষয়, কিন্তু আয়কর এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। যাই হোক, আমরা এই যে 5 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করলাম, এবার আমি 6 নম্বরে বলবো যে ভারতবর্ষের যে কেন্দ্রীয় আইনসভা, সেই আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকতে হবে, তার কারণ উচ্চকক্ষে রাজ্যের প্রতিনিধি থাকবে। সেই হিসাবে ভারতবর্ষের আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষে রাজ্যগুলির প্রতিনিধি থাকে। সুতরাং এদিক থেকে ভারত যুক্তরাষ্ট্র। তারপরে যুক্তরাষ্ট্রের আরেকটা বৈশিষ্ট্য আমরা বলবো, যেটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতবর্ষের সংবিধান পুরোপুরি দুষ্পরিবর্তনীয় নয়, রিজিড নয়। সংবিধানের অনেক বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো পরিবর্তন করতে গেলে পার্লামেন্টের উভয় কক্ষের, অর্থাৎ লোকসভার ও রাজ্যসভার অধিবেশনের 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হয়। এদিক থেকে ভারতবর্ষের সংবিধান দুষ্পরিবর্তনীয়। আবার এমন যেমন ধরো রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, এই সমস্ত বিষয়ে যদি সংবিধান সংশোধন করতে হয়, তাহলে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 মেজরিটির প্রয়োজন হয়। আবার কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে পার্লামেন্ট সংবিধান সংশোধনী বিলকে 2/3 মেজরিটির ভিত্তিতে পাশ করার পরে রাজ্যগুলিতে পাঠাবে। রাজ্যগুলির কমপক্ষে অর্ধেক রাজ্য সমর্থন করলে সেই বিলে রাষ্ট্রপতি সই করবেন।
এবং সেটা আইনে পরিণত হবে, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে দুষ্পরিবর্তনীয়তার একটা উদাহরণ। সংবিধানের 368 ধারা অনুযায়ী ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করা যাবে 3টি পদ্ধতিতে। তাহলে 2টি পদ্ধতি হচ্ছে আমরা দেখছি যে রাজ্যের ক্ষমতা নেই, কেন্দ্রের ব্যাপার, কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আরেকটা বিষয় হলো যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র আইন তৈরি করতে পারে। তাহলে আবার যৌথ তালিকাতে কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইনের মধ্যে যদি বিরোধ বাধে, তাহলে কেন্দ্রীয় আইনই বলবৎ হবে, রাজ্য আইন বাতিল হয়ে যাবে। যাই হোক, ভারতবর্ষের সংবিধানের যে দুষ্পরিবর্তনীয়তার যে বৈশিষ্ট্য ভারত যুক্তরাষ্ট্রে কিন্তু আছে। এইবার আমরা ভারতবর্ষের শাসন ব্যবস্থাতে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করলাম, আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের আরও অনেক বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে বজায় রাখার রক্ষা কবচ হিসাবে কাজ করে। যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বৈশিষ্ট্য হিসাবে, রক্ষা কবচ হিসাবে কাজ করে, সেগুলি ভারত যুক্তরাষ্ট্রে আছে কি নেই সেটা আমাদের বিচার করে দেখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে তোমার কতগুলি রক্ষা কবচ হিসাবে ব্যবস্থা গৃহীত হয়েছে, সেখানে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রে আছে কিনা সেটা আমাদের বিচার করে দেখা উচিত। 1 নম্বর, ভারত যুক্তরাষ্ট্রে 248 ধারা অনুযায়ী যে অবশিষ্ট পাওয়ার ক্ষমতা বন্টনের ক্ষেত্রে 3টি তালিকা গৃহীত হয়েছে। তাহলে 3টি তালিকাতে ভাগ করার পরে অবশিষ্ট অনেক বিষয় থাকবে। সেই বিষয়গুলিতে কোন সরকার আইন তৈরি করবে? এক্ষেত্রে 248 ধারায় বলা হয়েছে যে এক্ষেত্রে ভারতবর্ষের কেন্দ্র সরকার আইন তৈরি করবে, এখানে রাজ্যের কোনো ক্ষমতা নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে রাজ্যের ক্ষমতা আছে, অবশিষ্ট ক্ষমতা রাজ্য ভোগ করে। ওখানে কেন্দ্রীয় তালিকা আছে, রাজ্য তালিকা আছে, 2টো তালিকাতে ক্ষমতা বন্টনের ব্যবস্থা আছে। আমাদের 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টনের ব্যবস্থা আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অবশিষ্ট পাওয়ারটা কেন্দ্রের নয়, রাজ্যের। তাহলে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থেকে অনেক শক্তিশালী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং আদর্শ স্থানীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমরা এই কথা বলতে পারি। নাম্বার টু, ভারতবর্ষের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে রক্ষা কবচ হিসাবে দেখব যে রাজ্যগুলির সংবিধান আছে কিনা। আমরা দেখেছি যে মূল সংবিধানে 370 ধারা ছিল। সেই 370 ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর রাজ্য তার আলাদা একটা সংবিধান ছিল, বাকি কোনো রাজ্যে ছিল না। কিন্তু 370 ধারাকে বিলুপ্ত করা হয়েছে। তাহলে বর্তমানে 28টা অঙ্গরাজ্যের কোনো নিজস্ব সংবিধান নেই। একটাই ভারতবর্ষের সংবিধান, সেটা হলো ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে আমরা দেখব যে সেখানে 50টা অঙ্গরাজ্য আছে। সেই 50টা অঙ্গরাজ্যের 50খানা সংবিধান আছে এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আলাদা আরেকটা সংবিধান আছে। তাই ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে রাজ্যগুলির আলাদা সংবিধান থাকার যে ব্যবস্থা সেখানে আছে, কিন্তু আমাদের ভারত যুক্তরাষ্ট্রে নয়। এটা ঘাটতি। নেক্সট 3 নাম্বার, রক্ষা কবচ ভারতবর্ষের যুক্তরাষ্ট্রে আছে কিনা দেখব। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে তোমার যে কনস্টিটিউশনকে চেঞ্জ করা হয়, সংবিধান পরিবর্তন করা হয়, আমরা আগেই আলোচনা করেছি যে কিছু বিষয় আছে জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়, সুপরিবর্তনীয় সংবিধান সংশোধনের পদ্ধতি গ্রহণ করতে হয়, পার্লামেন্টে 2/3 মেজরিটি দরকার। আবার কিছু বিষয় আছে যে সহজেই পরিবর্তন করা যায়, এটা সুপরিবর্তনীয় বিষয়। আবার কিছু বিষয় আছে 2/3 মেজরিটি পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় সংবিধান সংশোধনের জন্য, সেগুলি রাজ্যগুলিতে পাঠানো হয়। কিন্তু
সেখানে 28টা রাজ্যের মধ্যে 14টা রাজ্য সম্মতি দিল, বিল পাস হয়ে গেল, বাকিগুলো সম্মতি থাকলো না। এখানে রাজ্যের ক্ষমতাকে সীমিত করা হয়েছে। তাহলে সংবিধান সংশোধন, তাছাড়া এছাড়া হলো অধিকাংশ বিষয়ে পার্লামেন্ট, কেন্দ্রের পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, রাজ্যগুলির কোনো মতামত নেওয়া হয় না। শুধু কিছু বিষয়ে রাজ্যগুলির মতামত নেওয়া হয়, তাও আবার সব রাজ্যের মতামত নেওয়া হয় না। 50% রাজ্য মতামত দিলেই সেই সংবিধান সংশোধনী বিলটা পাস হয়ে যায়। তাহলে আমরা দেখছি যে স্টেট পাওয়ার সংবিধান সংশোধনের ক্ষেত্রে ভারতবর্ষে নেই বললেই চলে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেট পাওয়ার আছে, রাজ্যের ক্ষমতা আছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। 4 নাম্বার আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে ভারতবর্ষে আছে, আমরা যেটা লক্ষ্য করি, 201 ধারা আর্টিকেল 201-এ বলা আছে যে রাজ্য আইনসভা যে বিল পাশ করে, রাজ্য আইনসভা বিল পাশ করার পরে রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল সেই বিলে সম্মতি দিতেও পারে আবার নাও দিতে পারে। অর্থ বিলে সম্মতি দেন, কিন্তু অন্য বিলে সম্মতি না দিয়ে সেই বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য সংরক্ষিত রাখতে পারেন এবং পরবর্তীকালে তিনি সেই বিল রাজ্য আইনসভার দ্বারা পাশ করা বিল রাষ্ট্রপতির কাছে পাঠান। তাহলে এখানে রাষ্ট্রপতি সেই বিলটাকে বাতিল করে দিতে পারেন। এখানে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির মাধ্যমে। তাহলে গভর্নর কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গভর্নর কিন্তু রাজ্যের যে গভর্নর কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে না, অনেকটা স্বতন্ত্র ভূমিকা আছে। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল, তার হাতে এই যে ক্ষমতা, অর্থাৎ রাজ্য আইনসভার বিলকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। এখানে কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ভারতবর্ষের 5 নাম্বার আমরা দেখব, 6 নাম্বারে আমরা বলবো যে রাজ্যগুলির বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে নেই। রাজ্যগুলি বিচ্ছিন্ন হতে পারবে, স্বতন্ত্র একটা অধিকার, বিচ্ছিন্ন হওয়ার অধিকার, এই অধিকার ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে নেই। অবশ্য এই যে রাজ্যগুলি বিচ্ছিন্ন হওয়ার অধিকার, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানেও নেই। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে বর্তমানে আদর্শ স্থানীয় বা আদর্শ যুক্তরাষ্ট্র আমরা বলি, কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়নে 1991 সালের আগে যে সংবিধান 1917-18 সালে তৈরি করা হয়েছিল, তাতে ইউএসএসআর তোমার সোভিয়েত ইউনিয়নের সংবিধানে রাজ্যগুলির বিচ্ছিন্ন হওয়ার অধিকার ছিল সোভিয়েত যুক্তরাষ্ট্র কাঠামোতে। কিন্তু পৃথিবীতে বর্তমানে কোনো যুক্তরাষ্ট্র কাঠামোতে রাজ্যগুলি বিচ্ছিন্ন হওয়ার অধিকার নেই, ভারত যুক্তরাষ্ট্র এটা নেই। 7 নাম্বার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার ভারতবর্ষে যেটা নেই, কি নেই, 7 নাম্বার পয়েন্টে আমরা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন যুক্তরাষ্ট্রের 50টা অঙ্গরাজ্য সমান সংখ্যক প্রতিনিধি পাঠাতে পারে। কিন্তু ভারতবর্ষে আমরা দেখব যে ভারতবর্ষের রাজ্যগুলি সমান সংখ্যক প্রতিনিধি কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষে রাজ্যসভাতে পাঠাতে পারে না। ভারতবর্ষের উচ্চকক্ষ, কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভাতে তোমার এক একটি রাজ্য এক এক রকমের প্রতিনিধির সংখ্যা পাঠাতে পারে। যেমন পশ্চিমবাংলা 16 জন রাজ্যসভাতে সদস্য পাঠাতে পারেন, তোমার মিজোরাম, তোমার ত্রিপুরা, নাগাল্যান্ড, এই সমস্ত ছোট ছোট রাজ্যে একজন করে প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা আছে। তাহলে উচ্চকক্ষে সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা যুক্তরাষ্ট্র কাঠামোর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে প্রতিনিধিরা রাজ্যের প্রতিনিধিত্ব করবে। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রে রাজ্যগুলির মানে যেখানে একজন প্রতিনিধি পার্লামেন্টের উচ্চকক্ষে রাজ্যসভাতে তার রাজ্যের জন্য ফাইট করবে, তার কণ্ঠস্বর একটা। সুতরাং এখানে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রে সিনেটের মতো সমপ্রতিনিধিত্বের ব্যবস্থাকে গ্রহণ করা হয়নি। 8 নম্বরে আমরা দেখব যে কানাডার সংবিধান। আমাদের কানাডার সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে সেখানে দ্বৈত নাগরিকতাকে
স্বীকার করা হয়নি, এক নাগরিকতাকে স্বীকার করা হয়েছে। আর কানাডার মতোই ভারত যুক্তরাষ্ট্রে আমাদেরও দ্বৈত নাগরিকতা, ডাবল সিটিজেনশিপ বা ডুয়াল সিটিজেনশিপকে স্বীকার করা হয়নি। এখানে এক নাগরিকতাকে গ্রহণ করা হয়েছে। ভারতবর্ষের যে রাজ্যেই বসবাস করুক না কেন তারা প্রত্যেকেই ইন্ডিয়ান, একটাই নাগরিকত্বের পরিচয় আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মানুষ সে যে রাজ্যে বসবাস করে সেই রাজ্যের নাগরিক, আবার সমষ্টিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এইটা হলো দ্বৈত নাগরিকতা। ভারত যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকতাকে গ্রহণ করা হয়নি। 9 নম্বর যেটা ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষা কবচ হিসাবে ব্যবহার করা হয়নি, সেটা হলো কেন্দ্রীয় রাষ্ট্রকৃত, তোমার স্টেট পাবলিক সার্ভিস কমিশন নয়, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত ইউপিএসসি নিযুক্ত কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কেন্দ্রের যে অফিসার তারা কিন্তু তোমার রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনে তোমার কি বলবো অংশগ্রহণ করতে পারে। কেন্দ্রীয় রাষ্ট্রকৃত ভারতবর্ষের কেন্দ্রীয় রাষ্ট্রকৃত তৈরি করতে পারে রাজ্যসভা ও নিজ সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ পার্লামেন্ট রাষ্ট্রকৃতক তৈরি করতে পারে। সেই রাষ্ট্রকৃতক ভারতবর্ষের অঙ্গরাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন তাতে অংশ নিতে পারে। এটাও একটা নতুনত্ব ভারতবর্ষের যুক্তরাষ্ট্রে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে নেই। 10 নম্বরে আমরা বলবো যে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা অখণ্ড বিচার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় আদালতকে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হিসাবে গ্রহণ করা হয়েছে, কথা ঠিকই, কিন্তু ভারতবর্ষের যে অখণ্ড বিচার ব্যবস্থা, ভারতবর্ষের যে অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত তোমার মহাধর্মাধিকরণ বা হাইকোর্ট, সেই হাইকোর্টগুলিকে তোমার সুপ্রিম কোর্টের অধীনে রাখা হয়। আবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। তাহলে বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাব পড়ার খুব সম্ভাবনা বেশি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা অনেকটা স্বতন্ত্র, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে 50টা অঙ্গরাজ্যের যে হাইকোর্ট আছে, সর্বোচ্চ আদালত আছে, সেগুলো সুপ্রিম কোর্টের অধীন নয়, আলাদাভাবে তারা স্বাধীনভাবে বিচার করতে পারে। কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে বিচার ব্যবস্থা, সেখানে রাজ্যের বিচার ব্যবস্থার উপর তোমার কেন্দ্রের বিচার ব্যবস্থা আধিপত্য বিস্তার করে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী একটা ব্যবস্থা, আদর্শ যুক্তরাষ্ট্রকে ক্ষুণ্ণ করছে। অর্থাৎ রাজ্যের যে সর্বোচ্চ আদালত হাইকোর্টকে কেন্দ্রীয় সরকার যদি ইচ্ছা করে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে। বিচার ব্যবস্থা ভারতবর্ষে শক্তিশালী যতই বলা হোক না কেন, নিরপেক্ষ যতই বলা হোক না কেন, তার কারণ ভারতবর্ষের বিচারপতি নিয়োগের যে ব্যবস্থা আছে, সেই জায়গাটায় একটা সংকীর্ণ একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার রাস্তা তৈরি করা আছে। তাহলে এটা ভারত যুক্তরাষ্ট্রের আদর্শকে ক্ষুণ্ণ করছে। বিচার ব্যবস্থা অখণ্ড, এখানে ভারতবর্ষের ঐক্য এবং জাতীয় সংহতি বজায় রাখার যুক্তি যতই দেখানো হোক না কেন, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে রাজ্যের হাইকোর্টগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। বাস্তবে করে কি করে না সেটা অন্য বিষয়, কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এটা দুর্বলতা। নেক্সট হলো 11 নম্বর। 11 নম্বরে আমরা দেখব যে ভারতবর্ষের 275 ধারা অনুযায়ী ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে অনুদান দেয়। ভারতবর্ষের আয়ের উৎস মূলত কেন্দ্রীয় সরকারের, এবং রাজ্য সরকার যেসব কর আদায় করে সেগুলো কেন্দ্রকে পাঠাতে বাধ্য। সুতরাং রাজ্যের উন্নয়ন নির্ভর করে কেন্দ্রীয় অনুদানের উপর, গ্র্যান্টের উপর, আর্থিক সাহায্যের উপর। সেই আর্থিক সাহায্য যদি ইকুয়ালি না দেয়, যদি কেন্দ্র আন্তরিকভাবে রাজ্যকে পছন্দ না করে, বা কেন্দ্রের যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তার বিরোধী কোনো দল যদি রাজ্যে ক্ষমতায় থাকে, তাহলে কেন্দ্রীয় যে অনুদান সেটা বন্ধ করে দিতে পারে। এটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতা। এটা ভারতবর্ষে সংবিধান একটা কেন্দ্র প্রবণতা সৃষ্টি করেছে। 12 নম্বরে কি, ভারতবর্ষে সংবিধানে 352 ধারা অনুযায়ী ভারতবর্ষের রাষ্ট্রপতি আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে ভারতবর্ষের
ক্ষমতাকে, সমস্ত ক্ষমতা পার্লামেন্ট নিয়ে নিতে পারে। তাহলে এখানে একটা কি যে কেন্দ্র প্রবণতা 356 ধারা অনুযায়ী রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা আর অজুহাতে রাজ্যের শাসন ক্ষমতা কেন্দ্র নিজের হাতে নিয়ে নিতে পারে, রাষ্ট্রপতির শাসন জারি করতে পারে, রাষ্ট্রপতির মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতে পারে কেন্দ্রীয় সরকার। সুতরাং ভারতবর্ষের যে কেন্দ্র প্রবণতা এটা মারাত্মক। এছাড়া আমরা দেখব যে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেটা বলা হয়েছে যে 3টি লিস্টের মাধ্যমে ক্ষমতা বন্টন, 3টি লিস্টের মাধ্যমে ক্ষমতা বন্টন আমরা আলোচনা করলাম যে রাজ্য তালিকাতে রাজ্য সরকার আইন তৈরি করবে। 61টা বিষয়ে রাজ্য তালিকাতে রাজ্য সরকার আইন তৈরি করবে, আর রাজ্য আইনসভা আইন তৈরি করে সেই সমাধান করবে। কিন্তু ভারতবর্ষের সংবিধানে কটা ধারা রয়েছে? 249, 250, 251, 252, 253, 254। এই কটা ধারার মধ্য দিয়ে কেন্দ্রের যে পার্লামেন্ট, আইনসভা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে। তাহলে এখানে কার প্রাধান্য, কেন্দ্র প্রবণতা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকার শক্তিশালী হচ্ছে। 250 ধারায় যখন 250 ধারায় কথা বলা হয়েছে যে পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে, যখন 352 ধারা জারি হবে, জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হবে, তখন সেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ফলে যে সেই সমস্ত ক্ষমতা, ভারতবর্ষের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হবে পার্লামেন্টের হাতে, কেন্দ্র সরকারের হাতে। 250 ধারায় বলা হয়েছে যে তখন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করবে। কোনো রাজ্য সরকারের ভূমিকা থাকবে না ইমার্জেন্সি পিরিয়ডে। আমরা লক্ষ্য করব তাহলে 252 ধারায় বলা হয়েছে 2 বা ততোধিক রাজ্য যদি অনুরোধ করে, তাহলে কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত আইন তৈরি করতে পারবে। তারপরে বৈদেশিক সন্ধি চুক্তি ইত্যাদির ব্যাপারে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। তারপরে রাজ্যে তোমার আধা মিলিটারি বাহিনী, আধা সামরিক সেনা মোতায়েন করতে পারে। এটা কেন্দ্র রাজ্যের ক্ষমতাকে সীমিত করে দিতে পারে। তাহলে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, এটা নামই ফেডারেল স্ট্রাকচার, বাস্তবে কিন্তু ফেডারেল স্ট্রাকচার নয়। যাই হোক, আমরা এবার এই যে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম, আমরা যে দেখলাম যে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য, ভারতবর্ষে 2 ধরনের সরকার, লিখিত সংবিধান, সংবিধানের প্রাধান্য, যুক্তরাষ্ট্রীয় আদালত, দুষ্পরিবর্তনীয় সংবিধান, কিছুটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করেছি। আবার গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আমরা দেখেছি যে বিভিন্ন ধারার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে, রাজ্য সরকারের হাতে ক্ষমতা নেই। তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় তালিকায় রাখা হয়েছে, উপরন্তু রাজ্য তালিকা বিষয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে। তার উপরেও কেন্দ্রীয় পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। এইসব ব্যবস্থা কেন করা হয়েছে? এটা যুক্তি দেখানো হয় যে ভারতের জাতীয় ঐক্য এবং সংহতিকে বজায় রাখার জন্য, ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে। যাই হোক, আমরা এই যে ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে প্রকৃতি এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই সব বিষয়ে তোমার কিছু বিশেষজ্ঞ মতামত দিয়েছে। সংবিধান বিশারদ, ব্রিটিশ সংবিধান বিশারদ কেসি হয়ার তিনি বলেছেন যে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এটাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলা যায় না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার ভারত যুক্তরাষ্ট্রে নেই। অনেকটা এককেন্দ্রিক সরকারের অনেক বৈশিষ্ট্য এখানে রয়েছে, তাই এটা আধা যুক্তরাষ্ট্র। মরিস জোন্স বলেছেন যে এটা বার্গেনিং ফেডারালিজম। আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে বার্গেনিং হয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বার্গেনিং হয়। সরকার অস্থায়ী কিন্তু সিস্টেম স্থায়ী। তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে একটা দাবি দেওয়া আদায়ের ব্যাপারে কেন্দ্র সঠিকভাবে রাজ্যকে দেখছে কি দেখছে না এই সমস্ত বিষয়ে, এবং রাজ্য সরকারকে একটা সবসময় একটা দাবি রাখতে হয়, কেন্দ্রের কাছে চেয়ে নিতে হয়।
কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। রাজ্যের ডেভেলপমেন্ট সমস্ত কাজই কিন্তু কেন্দ্রের মধ্যে, কেন্দ্রীয় সরকারের যত কাজ রয়েছে সেগুলো কিন্তু রাজ্যের মাধ্যমে প্রয়োগ হয়। যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকায় আছে তোমার রেল, তাহলে রেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে কে? রাজ্য সরকার। রেলের যে রক্ষণাবেক্ষণ, রেলের সম্পদ, রেল লাইন, এইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের, কিন্তু এ ব্যাপারে খরচ আছে, কেন্দ্র দেবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সব ক্ষেত্রে রাজ্যের উপর কেন্দ্রের একটা খবরদারি। যাই হোক, আমরা এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেটা বার্গেনিং ব্যবস্থা এটা বলা হচ্ছে, তা এখানে কাঠামোগত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে, কথা বলা হয়েছে। আদর্শ যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটা ভারতবর্ষে গ্রহণ করা হয়নি। আর আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পৃথিবীতে কোনো দেশেই নেই, তবু যতগুলি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে তার মধ্যে সবথেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করব যে মার্কিন যুক্তরাষ্ট্রেই বেশি আছে। সোভিয়েত ইউনিয়ন অনেক রাজ্যগুলি বিচ্ছিন্ন হওয়ার অধিকার দিয়েছিল ঠিকই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থার জায়গায় তোমার রাশিয়া তৈরি হয়েছে, সেখানে ধনতান্ত্রিক ব্যবস্থা, সেখানেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, সেখানেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে বর্তমানে যে রাষ্ট্রনায়ক পুতিন, তিনি সমস্ত ক্ষমতাকে মানে নিজের হাতে কেন্দ্রীভূত করেছেন। সেখানে কেন্দ্রীয় যে পার্লামেন্ট তার হাতেও ক্ষমতা নেই, সেখানে একনায়কতান্ত্রিক ধরনের শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। যাই হোক, আমরা এতক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করলাম যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য। তোমরা এটা ভালো করে দেখবে, ভিডিওটা বিভিন্ন ধারা আমি উল্লেখ করেছি। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্ডিয়ান পলিটিক্স এবং ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের সবাইকে জানতে হবে, আমাদের চেষ্টা করতে হবে বুঝার এবং মনে রাখতে হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।